আজকে ঐতিহ্যবাহী মগরা ইউনিয়নের ঘোষের গাগরজানের 7 নং ওয়ার্ডে আজকে এই পথসভার সম্মানিত সভাপতি আলহাজ নওয়াব আলী, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ মোহাম্মদ হরমত আলী, আমার বন্ধু মঞ্জুরুল আলম, আমাদের বিএনপি নেতা ওয়াজিদ ভাই, নূর মোহাম্মদ, আমাদের নেতা মবিন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, এখানে নজরুল, দুলাল ভাইরে দেখছিলাম, জসিম, ছাত্রনেতা সাগর, শান্ত পলাশ সহ আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করছি যে আজকে আমার এখানে আসরের নামাজ পড়ে মিটিংটা করার কথা ছিল, কিন্তু আমি এখান থেকে অনেক দূরে মোহাম্মদনগর ইউনিয়ন টাঙ্গাইলের সীমানার শেষ প্রান্তে নদী পার হয়ে ওখানে একটা মিছিলের প্রোগ্রাম ছিল, গণ মিছিল। সেখানে গিয়ে দেখলাম যে হাজার হাজার লোক সমবেত হয়েছে, মানে অরিজিনাল চর যেটাকে বলে আর কি। সেই মিছিলে প্রায় 7 মাইল হাঁটছি, এত ধুলা, মাস্ক পরার পরেও নাক দিয়ে ঢুকছে। আর আমি তো মাস্ক পরতেই পারলাম না, তার কারণ আমি যদি মাস্ক পরে থাকি তাহলে আমার কেউ দেখতে পাবে না। মহিলাদের দেখে হাত নাড়াইতে হয়, একটা বাড়িতে যাইতেছি মহিলা বাইরে হইতেছে মিছিল দেখে তাদের হাত নাড়াইতে হয়, তাহলে তো মাস্ক রাখা যায় না। মোটামুটি নাক মুখ গলা দিয়ে সবারই পুরা সব মানুষ সাদা, মানে কোনো মানুষটার চেনা যায় না, মানে মাথায় বালু, বসে বালু, ভ্রমণে বালু, এলাই একটা অবস্থা, বুঝছেন। ওখান থেকে তারপর আবার সমাবেশ করলো, ওখান থেকে আমি রওনাই দিছি মাগরিবের নামাজের গাড়িটা, আমি নামাজটা আমি গাড়ির মধ্যে পড়ছি যে আল্লাহ যত তাড়াতাড়ি যাইতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ রহমতে আমি এখানে এসেছি। আবার 7:15 আমার একটা হিন্দু ভাইদের নিয়ে বড় কালেমের একটা মিটিং আছে, সেটা ধরতে পারবো কিনা জানি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি আপনাদের এখানে এসেছি। এই মগরা আমার অত্যন্ত পরিচিত, এই মগরার মানুষকে আমি ভালোবাসি। তার কারণ অন্যান্য ইউনিয়নের চাইতে এই মগরা ইউনিয়নের সাথে ছাত্র জীবন থেকে আমার যোগাযোগ ছিল। বিশেষ করে যারা লেখাপড়া করতো কাকবাড়ি কলেজে, কোর্টিয়া কলেজে, তাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক ছিল, হৃদ্যতা ছিল। কারণ আমি ছাত্র সংসদ ইলেকশনে বারবার পিপিজিএস নির্বাচিত হয়েছি এবং এই এলাকা যারা ছাত্র সমাজ ছিল শতকরা 90% ছাত্রছাত্রী, তারা আমাকে বিগত দিনে সমর্থন দিয়েছে। সেই অঞ্চলায় ছাত্র, যুবক, মুরব্বী সকলের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক প্রায় 20 বছর যাবত। আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন আমি সবসময় প্রত্যাশা করেছিলাম যে যেহেতু মেজর জেনারেল মাহমুদ হাসান অসুস্থ, সেই জন্য এবার আমি মনোনয়ন চাই। এর আগে আমি 2বার চেয়েছিলাম, আমি মনোনয়ন চাইলাম। আমি মনে করলাম যে এতদিন কষ্ট করলাম, 17 বছর জেল জুলুম খাটলাম, পরিবারকে সময় দিতে পারলাম না। জেলে থাকা অবস্থায় বাবা মারা গেল, বাইরে বের হওয়ার পর মা মারা গেল, এতিম হয়ে গেলাম। এই যে উত্তম সহ আমরা সবাই বারবার জেল খাটলাম, আমি নিজে 11 বার জেলে গেলাম। আমাকে শুধুমাত্র বিএনপি করে বলেই আমাকে র্যাব পুলিশ ধরে আমাকে কোস্টফায়ারে নিয়ে গেল, অজু করালো, তারপরে চোখ বেঁধে ফাঁকা গুলি করলো। সেদিন তো মনে করলাম যে আমাকে মেরেই ফেলবে, কিন্তু যে একটা কথা আছে না, মানে মায়ের নায়ের পাতা বিলে, এরকম একটা কথা আছে না, মানুষের দোয়ায় বা ভালোবাসায় সেদিন বেঁচে গেলাম। এইভাবে কষ্ট করলাম আন্দোলন সংগ্রামে। যখন ব্যানার ধরার লোক ছিল না, তখন আমি ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইলে মিছিল হয়েছে, এই যে আপনাদের এই সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে। কিন্তু তখন কিন্তু আমরা কাউরে খুঁজে পাইনি। কিন্তু 5ই আগস্টের পর এখন দেখি
টাঙ্গাইলে বিএনপি ছাড়া আর কিছুই নাই। আমি কোনো আওয়ামী লীগও খুঁজে পাই না, অন্য কোনো দলে খুঁজে পাই না। যেখানে যাই খালি বিএনপি আর বিএনপি। আওয়ামী লীগ আমলেও কিন্তু এমন অবস্থা ছিল যে আওয়ামী লীগ ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না, তাই ছিল না? অর্থাৎ ত্যাগীরা বাদ পড়তেছে, সুবিধাবাদীরা এগিয়ে আসতেছে। এই ধরনের যদি অবসান না, আপনারা জানেন যে বিএনপি যখন প্রথম মনোনয়ন ঘোষণা করলো তখন কিন্তু টাঙ্গাইল সদর পাঁচটা হোল্ড আপ করে রাখা ছিল, মনে আছে আপনাদের? মানে সদর পাশে কাউরে মনোনয়ন দেওয়া হয় নাই। তখন চিন্তা করলো যে একজন বড় নেতা, হেভিয়েট নেতা, তাহলে তাকে তখন দেওয়া হলো না। যখন এটা স্থগিত রাখা হলো, তাহলে নিশ্চয়ই সদরের জনগণ যেটা প্রত্যাশা করছে তাদের সদরের সত্তার হিসাবে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়া হবে। এটা কিন্তু একটা আওয়াজ ছড়ায় পড়লো, বললো না? আমরাও আশাবাদী হলাম, আপনারাও আশাবাদী হলেন। কিন্তু দেখতে পেলাম যে ম্যাডাম যেদিন অসুস্থ, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তারেক রহমান তার মায়ের অসুস্থতায়, একটা মা যখন মৃত্যু সজ্জায়, ছেলের অবস্থা কি থাকতে পারে আমরা সবাই বুঝি। সেই সময় টাঙ্গাইলের মনোনয়নটা ঘোষণা করা হলো, যেটা টাঙ্গাইলের মানুষ মেনে নিতে পারে নাই। কারণ সেই মনোনয়ন ঘোষণা দেওয়ার পর বিএনপি নেতা কর্মী বা জনগণের কারো মধ্যে কিন্তু কোনো উচ্ছ্বাস ছিল না, ছিল ভাইর আমার। আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমি কষ্ট পেলাম, আমার খারাপ লাগলো। তারপর চিন্তা করলাম ঠিক আছে, দল দিছে কি আর করা। কিন্তু শত শত মানুষ, ত্যাগী নেতা কর্মীরা, তারা বললো যে না, আপনাকে ইলেকশন করতেই হবে। আমিও চিন্তা করলাম, জনগণের পালস বুঝলাম। তাদের একটাই কথাই, যে স্বাধীনতার পর বা স্বাধীনতার আগেও কোনোদিন সদরের বাইরে কেউ নির্বাচিত হতে পারে না। এখানে মান্নান সাহেব এমপি হয়েছে, মাহমুদ হাসান এমপি হয়েছে, আমাদের এই এলাকার আব্দুর রহমান মিনিস্টার, সেও এমপি হয়েছে, এমনকি শেষ আওয়ামী লীগের সানোয়ার এমপি হয়েছে। বাইরের কেউ কিন্তু করতে পারে নাই। সেজন্য সদরের মানুষ, এটা 8টি আসনের গুরুত্বপূর্ণ আসন, তাদের না কুচু, তারা এলাকার বাইরে কাউকে ভোট দিতে চায় না। এখন মগরা ইউনিয়নের কেউ যদি আপনার বাগিল ইউনিয়নে দেয় দাঁড়ায়, তাকে কি কেউ ভোট দেবে ভাইরা আমার? সেই জন্য আমি রিস্ক নিলাম যে না, আমি দাঁড়াবো, আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। কারণ দল ঘোষণা দিয়েছিল যে এক পরিবারে দুজনের বেশি দেওয়া হবে না, মনে আছে আপনাদের? কিন্তু বাংলাদেশে কোথাও দিল না, এই টাঙ্গাইলে দিল। আর আমার কথা হলো যে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, আমরা যদি এই প্রতিবাদ না করি, আজকে হয়তো আমি হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আরো একজন যারা কষ্ট করে তৃণমূলের রাজনীতি করবে, তাদের যেন এই প্রতিবাদটা মনে থাকে, যে এই প্রতিবাদ থেকে তাদের মূল্যায়ন যেন হয়, এই চিন্তা করে আমি প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর আমি মাঠে ঘাটে গেলাম, ব্যাপক সাড়া পাই, জনগণ আমাকে উৎসাহ দিল। তারপর তো বিভিন্ন অপপ্রচার চললো যে 20 তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে যাবে, অমুক করবে, 2 দিন পর পর গুজব যে ফরাদ দাঁড়াইব না, বইয়া পড়বে। শোনেন না ভাইয়ের আমার, আমি কিন্তু এখনো হোটেল আছি। আমি জানতাম যে দলের বাইরে গেলে আমাকে বহিষ্কার করা হবে, এটা একটু পোলাপানও জানে না। আমি কিন্তু সেই বহিষ্কারটা হয়েছি। কি জন্য হয়েছি? সদরের অস্তিত্ব রক্ষার স্বার্থে। সদরের যেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সদরে ইলেকশন করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো লোক নাই, এইভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু আমার কথা যে আমাকে না দিক, সদরের অন্য একটা লোককে দিত, আমি মেনে নিতাম। কিন্তু সদরের বাইরে কেউ যদি এখানে একবার এমপি হয়, তাহলে কি আর কারো কোনো খাওয়া আছে ভাইরা আমার? আর এক পরিবারে যদি 2 জন এমপি হয়, আর কারো নেতা কোনো, আমাদের কোনো খাওয়া আছে ভাই? আপনারা দেখেন না আওয়ামী লীগের ইতিহাস দেখেন নাই? পারিবারিক রাজনীতি দেখেন না আওয়ামী লীগের টাঙ্গাইলে? সেই কিছু প্রতিবাদের জন্যই আমি দাঁড়িয়েছি। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের ছেড়ে, সদরের জনগণকে ছেড়ে আমি চলে যাব না। আমি কিন্তু আমার কথা রেখেছি। আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন? আজকে দেখেন সব জায়গায় হরিণ মার্কার জয় জয়কার। আমি টাঙ্গাইল শহরে 3 থেকে বসবাস করি, কিন্তু আমার বাড়ি চর এলাকায়, সিলুপুর ইউনিয়নের চর সুবর্ণতলী গ্রামে।
সেই জন্য কিন্তু চরের 5-6টা ইউনিয়নের বিশাল একটা আমি সমর্থন পেয়েছি। সেখানে আপনার খবর নিয়ে দেখেন যে সেখানে কি অবস্থা। প্রায় সমগ্র জনগণ ভোটাররা তারা আমাকে ভোট দিতে চাচ্ছে। শহরে আমার একটা অবস্থান আছে, সেজন্য কিন্তু আমি মনে করি যে আপনারা এই মগরা ইউনিয়ন, আমি মনে করি আপনারা যদি আমার জন্য একটু চেষ্টা করেন, হরিণ মার্কার জন্য একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আমাদের বিজয়টা অনেকাংশে সম্ভব হবে। আর সবকিছুর ফয়সালা তো হবে আসমান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি লড়ে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যান। আজকে দেখেন আমাদেরকে বলা হয় যে আমাদের যে বড় বিএনপি ভাই টাঙ্গাইলে কেউ আছে ভাই? কোন ভাই? 17 বছর আমরা বিএনপি করছি। এই উত্তম 3-4 বার জেল খাটছে। আমাদের যে মমিন নূর মোহাম্মদ ওয়াজেদ ভাই, এই লোকটা আমার সাথে জেল খাটছে। এই যে 24 সালের নির্বাচনে কে আমরা এখানে, এই যে এখানে যে লইছে বিএনপির লোক সব, তাহলে আমাদের সাথে বড় বিএনপি কে? সেই জন্য আপনাদেরকে বলতে চাই, সদরের মান সম্মান রক্ষার্থে, সদরের অস্তিত্ব রক্ষার্থে আপনাদের সবাইকে হরিণ মার্কায় ভোট দিতে হবে, নাকি ভাইরা আমার? সবাই দিবেন তো? হাত তুলে দেখান। ধন্যবাদ। হাত নামান। একটা কথা মনে রাখবেন, তারেক রহমান কিন্তু আমাদেরও ভালোবাসে, খালি তাদের ভালোবাসে না। এখন দলের বাইরে আমরা এখানে কি করছি না করছি, কত আন্দোলন সংগ্রাম করছি, তারেক সাহেব সেটা জানে। কিন্তু কিভাবে নমিনেশন হয়েছে সেটাও তারেক সাহেব জানে। দেশে আসছে, দেশে আসার পর তো তার দেশের ভাও বিস্তৃত 15 দিন লাগছে। 17 বছর দেশের বাইরে ছিল। কাজেই এখানে অনেক কথা বলা হয় যে উত্তম বলল, অনেক শুনলাম, কোনোভাবেই পারে না। যেমন কোনো মিটিংয়ে গিয়ে খেলে আমার নামে সমালোচনা করে, তাহলে আমাকে এত ভয় কেন? আপনি দেখেন এই মগরায় পারে না, কারণ আমার নেতা কর্মীরা এখানে ঐক্যবদ্ধ। কাকোয়া ইউনিয়নের আমার 3টা অফিস ভেঙে ফেলতেছে। কাকোয়া ইউনিয়নে কোনো ব্যানার পোস্টার আমার রাখে নাই। সহবাদের রাইতে নামাজ পড়ছে না কি করছে, সারা রাত থেকে সব কেটে গালা ইউনিয়নে সব পোস্টার লিফলেট ছিঁড়ে দিচ্ছে। হুগরাতে তো এমন অবস্থা যে হুগরায় সুষ্ঠু নির্বাচন হলে আমি পাশ করব, আমি ফার্স্ট হব। সেখানে আমি সেখানে প্রচারণা করতে গেছি, আমাকে বাধা দেওয়া হয়। তাও কাদেরকে বাধা দেওয়া হয়? যাদেরকে কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু আমাকে কিন্তু বাধা দিয়ে আটকে রাখতে পারে নাই। আমি কিন্তু দুর্বার গতিতে চলছি। এখানে অনেক নেতা কর্মী আমার সাথে বেইমানি করছে, আমি এটা বলবো না। বিএনপির পদের জন্য অনেক নেতা কর্মী আজকে তার পিছে ঘুরছে, কিন্তু তারা কিন্তু ভোটটা হরিণে দিবে। সেও কিন্তু বিশ্বাস করে না তাদের। দেখাইতেছে উপরে উপরে দেখাইতেছে, কিন্তু তারাও সদরের বাইরে যাবে না। যে স্লোগান উঠেছে সদরের জনগণ সদরের ছেলেকে চায়, সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে। কিন্তু আজকে যখন চর এলাকায় যাই, তারা বলে যে ভাই ভোট তো দিব, ভোটটা কি ধরে রাখতে পারবেন? ভোটের রেজাল্ট কি ঠিক হবে? আমার কথা হলো যে এত বছর আমরা আন্দোলন করলাম ভোটের জন্যই, এই ভোট দিতে পারিনি, এই জন্য তো আন্দোলন করবো। এত মানুষ রক্ত দিল, জীবন দিল। এই পরিবেশটা কিন্তু তৈরি করছে একজন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী। তার কর্মীরা মানুষকে হুমকি দিচ্ছে, কালো টাকা ছড়াচ্ছে, বিভিন্নভাবে নাজাল করছে। নির্বাচনী কোনো আইনই তারা মানছে না, যাতে একটা ভীতির পরিবেশ তৈরি করছে। কিন্তু আপনাদের আশ্বস্ত করতে চাই, অতীতের যে কোনো সময়ের চাইতে এবার ইলেকশন অত্যন্ত সুষ্ঠু হবে। ভোট কেউ জোর করে নিতে পারবে না। এখানে আর্মি থাকবে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অতীতে কিন্তু আর্মির কেন্দ্রে ঢুকার ক্ষমতা ছিল না। এবার আর্মি যখন তখন কেন্দ্রে ঢুকতে পারবে, যে কাউকে অ্যারেস্ট করতে পারবে। পুলিশের বুকে ক্যামেরা থাকবে, কে কোন অকারেন্স করছে, পুলিশ কি করছে, বুকে তাদের ক্যামেরা থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, যেটা টাঙ্গাইল থেকে ঢাকা থেকে নিয়ন্ত্রিত হবে। এবং এর আগের ইলেকশন করা এত বেশি আর্মি কোনোদিন মোতায়েন করা হয় নাই। 1 লক্ষের উপর বেশি আর্মি মোতায়েন করা হয়েছে।
আপনি কি কেন্দ্রে গ্যাঞ্জাম করবেন, 5 মিনিটের মধ্যে আর্মি চলে আসবে, অ্যাম্বুশ করা থাকবে। কাজে ভোটটা কিন্তু সুস্থ হবে। আজকে যারা মাস্তানি দেখাচ্ছেন, আমাদের এই মিটিংটা বন্ধ করতে চাচ্ছেন, আরে ভাই আপনি যে পাওয়ার দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন নাম বলতেছেন, আপনার তার ছেলেরও তো উপকার আমি কয়েকদিন আগে করে দিচ্ছি। মানুষ তারা কি উত্তমের চাইতে বড় নেতা? উত্তমের চাইতে নির্যাতিত হয়েছে, হ্যাঁ? তারা আজকে বড়ই হয়ে গেছে। আমি একটা অ্যাডভোকেট, ইনি আমি মিটিং করব, একজন মুহুরি না কিনে এসে বাধা দেয় কোন। আর টাঙ্গাইলের সমস্ত যারা মুহুরি তারা তো আমাদের স্যার বলে, তারা কিন্তু আমার ভালোবাসে আমার ইলেকশন করতেছে। আর সে এসে এদিকে বাধা দেয়, কিছু হয় নাই, তার আগে এখন পাওয়ার দেখছেন আপনারা, আর কিছু হইলে কি হবে বুঝতে পারছেন আপনারা। কাজে আপনাদেরকে বলতে চাই, আমার মার্কাটা কিন্তু হরিণ। আমার সুবিধা কি জানেন, আমারে কিন্তু দলমত সবাই ভোট দিতে পারবে, বিএনপির লোকও দিতে পারবো, অন্য দলের লোকেরাও দিতে পারবে, পারবে না ভাইরা? এই জন্য কিন্তু আমার একটা সুবিধা হয়েছে, হিন্দু ভাইরা আমাকে ভোট দিতে পারবে। কাজেই আমি কিন্তু ভালো অবস্থানে আছি। আর মানুষ মনে করে যে একমাত্র ফরাদ ইকবালের দ্বারাই এই টাঙ্গাইল নিরাপদ থাকবে। আর আজকে অন্য কেউ উঠলে টাঙ্গাইলের সন্ত্রাস বাঁচবে, নৈরাজ্য বাঁচবে, মাদক সেবী বাড়বে, মাদকের কারবার বাড়বে। আজকে একজন প্রার্থী যাদের নিয়ে ঘুরছে, স্টেজে যারা বসে থাকে, তাদের সামাজিক অবস্থান কি? সব সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক বিক্রেতা। এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। অতীতে টাঙ্গাইলে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, সেই সন্ত্রাসের রাজত্ব কি আমরা কায়েম করতে চাই ভাইরা? আমরা চাই না। কাজেই আপনারা আমাকে, আমি কিন্তু আপনাদের জন্য একটা রিস্ক দিয়েছি, আমি বহিষ্কার হয়েছি। আপনারা যদি আমার পিছনে না থাকেন, উত্তমকে বহিষ্কার করা হয়েছে, আর এখানে অনেকে বহিষ্কার হবে আমি জানি। এই যে ওয়াজেদ ভাই হবে, নূর মোহাম্মদ হবে, মমিন হবে, আমাদের ছাত্র নেতারা হবে, সবাই হবে। কিন্তু আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে কিন্তু আমাদের অবস্থা অনেক শোচনীয় হবে। আর আমরা যদি ইনশাল্লাহ, ওই যে ওরা বলে যে স্বতন্ত্র প্রার্থী না হইলে বলে কোনো দিতে পারে না, অনুদান দিতে পারে না। একজন স্বতন্ত্র প্রার্থীর সংসদে যে বরাদ্দ, একজন বিরোধী দলীয় প্রার্থীর সেই বরাদ্দ, একজন সরকারি দলেরও সেই বরাদ্দ, এমপি এবং স্বতন্ত্র প্রার্থীরও সেই বরাদ্দ। কাজেই এই সমস্ত বিভ্রান্তি দ্বারা ছড়ায়, বোঝা যায় যে আমার অবস্থা ভালো, এই জন্য ছড়ায়, তাই না ভাইরা আমার? কাজেই আপনারা, আমি আপনাদের ছেড়ে চলে যাই নাই, আমাকে ছেড়ে চলে যাবেন না ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো। আমি একটা কথা বলতে চাই, এখানে মসজিদের কথা বলছে আমার বন্ধু, মাদ্রাসার কথা বলছে, ঈদগাহ মাঠের কথা বলছে, কবরস্থান। আমি ব্যক্তিগতভাবে, আমি গরিব মানুষ, হয়তো একটা কিছু দিতে পারি, কিন্তু এই সমস্ত উন্নয়নের জন্য এমপি হওয়া প্রয়োজন, তাই না ভাইরা আমার? আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ব্যক্তিগতভাবে তো করবই, এবং আমি যদি এমপি হতে পারি, আমি কথা দিচ্ছি যে সর্বোচ্চ এই কবরস্থান, মসজিদ, এগুলোর উন্নয়ন আমি করব। এটা শুধু আপনাদের সাথে না, আমারও তো সব হবে নাকি ভাইরা? আমার সব হবে না? আমি যদি সরকারি টাকা আইনা দিতে পারি, সরকারও সব হবে, আমারও তো সব হবে। আইনা দেওয়ার সব আছে না? কাজেই এই কাজগুলো তো আমি সবার আগে করব। আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ 12 তারিখে সকলে এক একজন ফরহাদ ইকবাল হয়ে হরিণ মার্কার সমর্থক হয়। আমি আপনারা এক একজন কাজ করবেন। আমি 12 তারিখের আগে আর আসতে পারবো না কিন্তু, তাই না ভাইরা আমার? কালকে হইলো, কালকে পরশু দিন কিন্তু প্রচারণা বন্ধ। আমি এখানে যারা আমার নেতা কর্মী আছেন, আমার নেতা কর্মী কিন্তু খালি এখন বিএনপি না, অনেক দলের নেতা কর্মী আমার, কিন্তু নেতা কর্মী আমার সমর্থক। আমি জানিও না এমন লোক আমার জন্য কাজ করতেছে। আজকে মাহমুদ নগরে গেলাম, আমারে মনে করেন যে মাসে টাকা দিতে দিতে এই একজন 500 দেয়, 1000 দেয়, এই 80 টাকা জমা হয়েছে, সব মাসে দিতেছে। মানুষের ভালোবাসায় আমি আগে আবেগে আপ্লুত।
একজন ভিক্ষুক আইসা সেদিন 20 টাকা দিতে, আমি তো ভিক্ষা করবা কয় না, আমি ভালোবাসা দিছি। ভাই এই যে মানুষের ভালোবাসা, এটা কি কাইলা নিতে পারবে ভাইরা? আর একজনের গাড়ির পিছে সিটের নিচে 1 বস্তা করে টাকা থাকে, ওই টাকা যারা বিলায় ওরাই নেয়, মানুষের পায় না ভাই, বুঝছেন? নেই 1,80,000 ওরা রেখে 20,000 টাকা খরচ করে। আমার কথা বলতেন নাই, এই কিন্তু অবস্থা শুরু হয়েছে। আর আমি বলি ভাই, আমি যখন 2014 সালে জেলখানা, একটানা 16 মাস জেলখানা, ওই যে বলছিলাম না র্যাবরা আমার ধরে নিয়েছিল ক্রস ফায়ার দেওয়ার জন্য, আমি একটানা 16 মাস জেলে। আমি জেলখানা থাকা অবস্থা আমার বাবা স্ট্রোক করে। স্ট্রোক করার পর আমি 1 মাস পর জেল থেকে বেরোই, তখন আমার বাবা মারা যায়। তার 1 বছরের মাথায় আমার মা মারা যায়। আমি কিন্তু বাপের একমাত্র সন্তান, আমার কোনো ভাই নেই। আমার বাবাও একা ছিল, তারও কোনো ভাই ছিল না, কাজেই আমি কিন্তু এতিম। আপনারা কেউ আমার বাবার মতো, কেউ আমার চাচার মতো, কেউ আমার ভাইয়ের মতো, আর যে মা বোনরা কেউ আমার মায়ের মতো বা বোনের মতো। কাজেই আমি এতিম, আমার সাইরে কিন্তু আপনারা চলে দেন। আমি সারা জীবন কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের সন্তান হিসেবে থাকবো। আমাকে আপনারা সবসময় কাছে পাবেন। গরিব মানুষ আমাকে বেশি ভালোবাসে, একটা রিক্সাওয়ালা আমাকে জড়িয়ে ধরতে পারবো, আমাকে ভালোবাসতে পারবো, আমাকে একটা ধমকও দিতে পারবো, আমাকে বকাও দিতে পারবো। আর যারা দাঁড়াইছে তাদেরকে, তাদের কাছে যাইতে দালাল লাগবো, দালাল 3-4টা দালাল ধরবেন, আবার মাইক্রোবার করে ঢাকা দল লাগবো। যানজটে পড়লে সকালের যাই দুপুরে যাবেন, রাত্রে দল লাগবে, যাই তো পাবেন কিনা ভাইরা তার ঠিক নেই। আর আমার সবসময় পাবেন, রাত্রি 4টায় ফোন দিয়ে দেখবেন আমাকে যে আমি 1 রিংয়ের বেশি যাই কিনা আমি ধরবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেখানে এখানে নামাজ একটু পিছিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু বলতে চাই, সবকিছু ফয়সালা হবে আসমান থেকে, ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। 12 তারিখে হরিণ মার্কা এত জোরে দৌড়াবে, অন্য কোনো মার্কা তাকে ধরতেই পারবে না। আমি স্লোগান দেবো, এই দেশে মার্কা আছে, মন্ত্রাই মার্কা আছে, এই গোছের কাগরদানে মার্কা আছে, ওই সেই মার্কা হরিণ। ইনশাল্লাহ 12 তারিখ সবার সেরা যাবেই যাবে হরিণ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।